সো আমরা আজকের ক্লাসে কয়েক ধরনের বিক্রিয়া দেখব। এর ভিতরে আজকে আমরা মেইনলি সংযোজন বিক্রিয়া দেখব। ধরো আমাদের বিক্রিয়া যদি প্রকারভেদ করি তাহলে বিভিন্ন টাইপের বিক্রিয়া পাওয়া যায়। সো কি কি বিক্রিয়া পাওয়া যায়? বিক্রিয়ার প্রকারভেদ করলে তুমি হচ্ছে সংযোজন বিক্রিয়া পাবা। সংযোজন বিক্রিয়া পাবা, এই সাইডে একটু লিখে দিই, সংযোজন বিক্রিয়া পাবা, তারপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া পাবা, বা বিয়োজন বিক্রিয়া পাবা, বা এলিমিনেশন বিক্রিয়া পাবা। সংযোজন, বিয়োজন, তারপরে হচ্ছে প্রতিস্থাপন। হ্যাঁ, এই টাইপের বেশ কিছু বিক্রিয়া আছে। সো এর ভিতরে আমরা হচ্ছে আজকে সংযোজন বিক্রিয়া দেখব। তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকলে সংযোজন বিক্রিয়া হয়, কারা কারা সংযোজন বিক্রিয়া দেয়, এগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সো সেই ক্লিয়ার ধারণার জন্য আমরা আজকে সংযোজন বিক্রিয়া সম্পর্কিত একটু পড়াশোনা করি। দেখো, সো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, যদি কোথাও দুর্বল বন্ধন থাকে, একটু মাথায় রাখতে হবে এভাবে, যদি কোথাও দুর্বল বন্ধন থাকে, সেই দুর্বল বন্ধন ভেঙে যে সংযোজন বিক্রিয়া ঘটে। এখন বলবা, ভাই দুর্বল বন্ধন কারা দেয় বা কিভাবে দুর্বল বন্ধন ভেঙে যে সংযোজন বিক্রিয়া ঘটে? দেখো, যদি কোথাও আমরা কার্বন কার্বন ডাবল বন্ড পাই, যদি কোথাও আমরা কার্বন কার্বন ট্রিপল বন্ড পাই, তার মানে হচ্ছে এই কার্বন কার্বন ডাবল বন্ডের একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, যেটা আমরা আগেই দেখে আসছিলাম। এখানে আমরা একটা সিগমা দুইটা পাই বন্ড পাই। সো আমরা জানি এখানে যে পাই বন্ড থাকে, এই পাই বন্ড কিন্তু হচ্ছে আমাদের দুর্বল বন্ধন, তাই না? এই পাই বন্ড হচ্ছে আমাদের দুর্বল বন্ধন। সো দুর্বল বন্ধন মানে হচ্ছে এই বন্ধন কিন্তু ভেঙে যাবে। তার মানে ধরো এই জায়গাতে আমাদের CH2 ডাবল বন্ড CH2 আছে। সো এই CH2 ডাবল বন্ড CH2 এই যৌগে যদি অন্য কোনো বিক্রিয়ক এসে অ্যাটাক করে, অন্য যে কোনো বিক্রিয়ক, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো অন্য যে কোনো বিক্রিয়ক এসে যদি অ্যাটাক করে, একটু শক্তিশালী বিক্রিয়ক এসে যদি অ্যাটাক করে, এই একটা সিগমা বন্ধন এটা ঠিক থাকবে, পাই বন্ধন যে আছে এই পাই বন্ধন কি করবে? ভেঙে যাবে। সো পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে এখানে CH2 বন্ড CH2 তৈরি হয় এবং দেখো এই সাইডে হাত খুলে যায়। সো তার মানে এই জায়গাতে হাত খুলে যে অন্য কিছু বসতে পারে, তার মানে এখানে সংযোজন বিক্রিয়া ঘটবে। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, এই যে ইথিন যৌগের সাথেই আমরা যদি হাইড্রোজেন সংযোজন করতে চাই, হাইড্রোজেন সংযোজন, এই হাইড্রোজেন সংযোজন সবসময় ঘটে হচ্ছে নিকেলের উপস্থিতিতে। সবসময় মাথায় রাখবা, হাইড্রোজেন সংযোজন ঘটে হচ্ছে নিকেলের উপস্থিতিতে। সো নিকেলের উপস্থিতিতে আমরা এখানে ধরো 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিছি। সো নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই জায়গাতে যে ডাবল বন্ধনটা আছে না, এই ডাবল বন্ধনের একটা বন্ধন এই নিকেল ভেঙে ফেলবে। সো একটা বন্ধন ভেঙে ফেললে কি হবে? CH2 বন্ড CH2 তৈরি হবে, যেই বন্ধনটা ভেঙে যাবে ওই বন্ধন সাইডে আরেকটা করে হাত খুলে দিবে। সো হাত খুলে দিলে ওই হাতগুলোতে কিন্তু একটা করে হাইড্রোজেন বসতে পারে। সো হাত খুলে দিলে একটা করে হাইড্রোজেন বসলো। তার মানে কি এখান থেকে আমরা হাইড্রোজেন সংযোজন করে CH3 বন্ড CH3 এটা পাচ্ছি। CH3 বন্ড CH3 পাচ্ছি কিনা? সো এইভাবে কিন্তু আমরা যেখানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, যেখানে যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ওই জায়গাগুলোতে আমরা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া ঘটাইতে পারি। সো তার মানে সংযোজন বিক্রিয়া আমরা যদি কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখি তাহলে কেমন ঘটবে? দেখো এখানে CH ট্রিপল বন্ড CH মানে ইথাইন যৌগ আছে, এর সাথে আবারও আমরা হাইড্রোজেন সংযোজন ঘটালাম এবং এই হাইড্রোজেন সংযোজন ধরো হচ্ছে নিকেলের উপস্থিতিতে ঘটাবো। সবসময় এটা মাথায় রাখবা, যখনই হাইড্রোজেন সংযোজন ঘটবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাহায্যে এখানে নিকেল মাস্ট থাকবে, নিকেল ছাড়া এখানে সংযোজন বিক্রিয়া ঘটতে পারবে না। এখন এই নিকেল থাকা মানেই এখানে আমাদের টেম্পারেচার নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপস্থিতিতে এই নিকেল কি হবে? দেখো প্রথমে এর ডাবল বন্ড ভেঙে ফেলবে। সো ডাবল বন্ড ভেঙে ফেললে দেখো এই জায়গাগুলোতে হাত খুলে যায়। এখন এই হাত খুলে গেলে এখানে তো হাইড্রোজেন সাপ্লাই দেওয়া লাগবে। সো এই জায়গার যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটা একটা করে এই জায়গাগুলোতে বসে যাবে। সো একটা একটা করে যদি বসে যায়, বসে গেলে এই বিক্রিয়াটা মেইনলি টু স্টেপে হয়। টু স্টেপে বিক্রিয়াটা করে CH3 বন্ড CH3 আসে। প্রথম স্টেপে অ্যালকিন আসে, দ্বিতীয় স্টেপে অ্যালকেন আসে। মানে এই জায়গা থেকে প্রথমে আমরা CH2 বন্ড CH2 পাবো, CH2 ডাবল বন্ড CH2 পাবো, পরবর্তী স্টেপে আমরা হচ্ছে CH3 বন্ড CH3 পাবো। ঠিক আছে, এটা CH3 হবে। সো এইভাবে আমরা একটা সংযোজন বিক্রিয়া দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া শুধুমাত্র কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড দেয় সংযোজন বিক্রিয়া, নাকি অন্যান্য আরো অনেক কিছু দেয়?
উত্তর হচ্ছে এর সাথে আরো অনেক কিছু আছে যেগুলা তোমার সংযোজন বিক্রিয়া দিতে পারে। যেমন দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড এরাও কিন্তু সংযোজন বিক্রিয়া দিতে পারে। যেমন দেখো এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের ক্ষেত্রে এই অক্সিজেনের পোলারিটি আছে, ফলে অক্সিজেন ডেল মাইনাস এবং কার্বন ডেল প্লাস হয়ে যায়। সো ডেল মাইনাস ডেল প্লাস হয়ে যাওয়া মানে হচ্ছে এখন এই বন্ধনটা ভেঙে এই জায়গায় চলে গেছে। সো এই বন্ধন ভেঙে যদি এই জায়গায় যাই তাহলে কার্বন অক্সিজেন, এই অক্সিজেনের সাথে অন্য কিছু একটা বসবে, এই কার্বনের সাথে অন্য কিছু একটা বসবে। সো বসলে এই জায়গাতেও কিন্তু আমাদের মেইন কাহিনী কি হবে, এই জায়গাতেও আমাদের দেখা যাবে যে সংযোজন বিক্রিয়া ঘটবে। সো আমরা এই টাইপের যে কোনো একটা সংযোজন বিক্রিয়া দেখতে পারি যেখানে আমাদের কার্বন, তোমার হচ্ছে যে কার্বন অক্সিজেন সংযোজন হয়েছে। বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে যেগুলোতে সংযোজন হয়। যেমন ধরো তোমার অ্যালকোহল তৈরির বিক্রিয়াই আছে যেখানে এই সেম টাইপের সংযোজন ঘটে। সো অ্যালকিন থেকে কিটোন থেকে অ্যালকোহল বা অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে রূপান্তর হয়ে যায়, সংযোজন ঘটে সেম টাইপের। সো এগুলো আমরা আস্তে আস্তে বিক্রিয়ার মাধ্যমে দেখব। তবে আমাদের মেইনলি মনে রাখতে হবে সংযোজন বিক্রিয়া তখনই ঘটবে যখন আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন পাবো, কার্বন কার্বন ত্রিবন্ধন পাবো এবং কার্বন অক্সিজেন তোমার হচ্ছে ডাবল বন্ড পাবো। অর্থাৎ একটা যখন আমাদের সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন থাকবে বা দুইটা পাই বন্ধন থাকবে, পাই বন্ধন থাকা মানেই ওখান থেকে আমাদের ভেঙে তোমার সংযোজন ঘটবে। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এখন আমরা তোমার বিভিন্ন টাইপের সংযোজন বিক্রিয়ার উদাহরণ দেখব। যেমন ধরো আমাদের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে একটা স্পেসিফিক উদাহরণ হচ্ছে তোমার বিক্রিয়াটার নাম হচ্ছে মার্কোনিকভ নিয়ম। হ্যাঁ, সো মার্কোনিকভ নিয়ম হচ্ছে একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ। সো আমরা একটু যদি মার্কোনিকভ নিয়মটা দেখি, দেখো হেডলাইন দিবা, যারা যারা ক্লাস করতেছে একটু খাতা কলম নিয়ে বসবা। হেডলাইন হচ্ছে মার্কোনিকভ নিয়ম। ওকে, সো মার্কোনিকভ নিয়মের ক্ষেত্রে বেসিক্যালি কি ঘটে দেখো, মার্কোনিকভ নিয়মের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে অপ্রতিসম জৈব যৌগ, অপ্রতিসম জৈব যৌগ মানে অপ্রতিসম হচ্ছে অ্যালকিন, এইটা অপ্রতিসম অ্যালকিন, এবং এর সাথে তোমার যোগ হবে হচ্ছে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক। এই দুইটা জিনিস যোগ হবে, এই দুইটা জিনিস যোগ হয়ে তারপরে হচ্ছে আমাদের বিক্রিয়া করবে। তো দুইটা জিনিস নিলাম, একটা নিচে আমরা অপ্রতিসম অ্যালকিন আর একটা নিচে হচ্ছে অপ্রতিসম বিকারক। এবার বলবা ভাইয়া এই অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক এই দুইটা জিনিস তো বুঝলাম না। দেখো আমরা এখন একটা অ্যালকিন দেখবো, এতক্ষণ দেখতেছিলাম আমরা এই অ্যালকিনটাই দেখতেছিলাম। এইটা কিন্তু একটা হচ্ছে ইথাইন, যেটা কিন্তু তোমার অ্যালকিন, কিন্তু এই যে অ্যালকিনটা আছে এই অ্যালকিনটা প্রতিসম অ্যালকিন। কিভাবে বুঝলাম এটা প্রতিসম অ্যালকিন? যেখানে ডাবল বন্ড আছে এই বরাবর তুমি যদি ভাঙো তাহলে দেখবা এই সাইড আর এই সাইড প্রতিসম, দুই সাইড সমান। অ্যালকিনের ডান সাইড আর বাম সাইড দুই সাইড সমান। তো যদি দুই সাইড সমান হয় তখন এটাকে আমরা প্রতিসম অ্যালকিন বলবো। যদি কোথাও প্রতিসম অ্যালকিন থাকে, প্রতিসম থাকে, তখন কিন্তু আমাদের মার্কোনিকভ খাটবে না। আমাদের মার্কোনিকভ খাটানোর জন্য অপ্রতিসম লাগবে। অপ্রতিসম মানে কি? ধরো এই যৌগটার যদি দিকে তাকাই, CH3 ডাবল বন্ড CH বন্ড CH2, এইটার দিকে যদি তাকাই এইটা অপ্রতিসম। কিভাবে অপ্রতিসম? দেখো এই যে ডাবল বন্ড বরাবর তুমি যদি ভাঙো তাহলে দেখবা এই সাইড আর এই সাইড একটা আরেকটার প্রতিসম না, একটা আরেকটার কি বলতো অপ্রতিসম। সো এইটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে অপ্রতিসমতা। সো অ্যালকিনের ক্ষেত্রে এরকম কিন্তু আমরা বিভিন্ন টাইপের অপ্রতিসমতা দেখতে পারি। আমরা যদি কার্বন সংখ্যা আরো বাড়িয়ে দিই, সো আমাদের দুই সাইড অপ্রতিসম হইতে হবে। মেইনলি চিন্তা করতে হবে কোন বরাবর আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড আছে। ডাবল বন্ড বরাবর যদি আমরা একটু মাঝখানে এইরকম চিন্তা করি, এভাবে ভেঙে দিই, তাহলে দুই সাইড যদি অপ্রতিসম হয় মানে দুই সাইড দুই রকম হয়, তখন আমাদের মার্কোনিকভের বিক্রিয়াটা দিবে। আচ্ছা, এবার অপ্রতিসম অ্যালকিনের পাশাপাশি আমাদের অপ্রতিসম বিকারক লাগবে। অপ্রতিসম বিকারক কারা? যেমন দেখো আমরা যদি একটা হাইড্রোজেন ব্রোমাইড বিকারক নিই যারা অ্যাটাক করতে পারে, সো ভালো করে খেয়াল করে দেখবা যে এই বরাবর ভাঙলে হাইড্রোজেনের আকার ছোট এবং ব্রোমিনের আকার বড়। সো ব্রোমিনের আকার অনেক বড়, হাইড্রোজেনের আকার অনেক ছোট। তাহলে দেখো একটা আরেকটার অপ্রতিসম না, একটা আরেকটার অপ্রতিসম। তার মানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে অপ্রতিসম বিকারক, আরেকটা দেখলাম হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। সো অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারক এই দুইটা যদি উপস্থিত থাকে তখনই আমাদের মার্কোনিকভ দেয়। এখন মার্কোনিকভ যখন দিবে, মার্কোনিকভ আসলে কি ঘটবে দেখো, মার্কোনিকভে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব সিম্পল। একটা লাইন মাথায় রাখবা, একটা লাইন মাথায় রাখবা, লাইনটা হচ্ছে যে
তেলা মাথায় তেল দেয়া, এটা শিখবা। তেলা মাথায়, এইটা মাথায় রাখলে দেখবা কখনো মার্কনিকভ ভুলবা না। তেলা মাথায় তেল দেয়া, এই কথাটার মানে কি কেউ বলতে পারবা? এই কথাটা আমাদের সমাজে খুব প্রচলিত আছে। এই কথাটার মানে কেউ বলো তো আমাকে, যে ভাইয়া তেলা মাথায় তেল দেওয়া মানে কি? যার চুল নাই ওই মাথায় তেল দেওয়া বেশি বেশি, যেটা কোনো লাভ নাই আর কি দিয়ে। আচ্ছা, যেটা কোনো লাভ নাই সে জায়গাতে। আরো এই কথাটার কিন্তু সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে এবং হচ্ছে পলিটিক্যাল একটা গ্রহণযোগ্যতা আছে। এই 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 সেই জায়গাটা নিয়ে একটু কেউ মানে একটু কেউ ব্যাখ্যা করো। বেশি দেওয়া। আচ্ছা আচ্ছা, রাইট রাইট, খুবই চমৎকার একটা কথা বলছো, যার বেশি আছে তার বেশি দেওয়া, এটাকেই এটাকেই বলে তেলা মাথায় তেল দেওয়া। তার মানে যে ধনী তাকে হচ্ছে আরো ধনী বানাও, যে ধনী তাকে আরো ধনী বানাও, আর যে গরিব তাকে আরো গরিব বানাও, ঠিক আছে? সো গরিবকে গরিব বানাও আর ধনীকে ধনী বানাও। সো এখন আমরা তেলা মাথায় তেল দেয়া কথাটা দ্বারা একটা জিনিসই বুঝবো, সেটা হচ্ছে ধনীকে ধনী বানাবো, যার বেশি আছে তাকে বেশি দিব। এখন বলবো ভাইয়া এটা কিভাবে কাজ করবে? দেখো আমরা কিভাবে কাজ করবে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিলাম, অপ্রতিসম অ্যালকিন, এইটা হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যালকিন। তার সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলাম। যোগ করার পর এখন যখন আমরা বিক্রিয়া করব তখন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে এই যৌগে, এই ডাবল বন্ডের এই যৌগে ডাবল বন্ড ভেঙে এখানে আমাদের সংযোজন বিক্রিয়া ঘটবে। ডাবল বন্ড ভাঙবে, ভেঙে সংযোজন বিক্রিয়া ঘটবে। তো সংযোজন বিক্রিয়া যখন ঘটবে তখন আমাদের কাছে যে বিকারক আছে, বিকারকে তো দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন কোন পার্টটা কার কাছে যাবে এইটা তো আমরা জানি না। এখন আমাদের খেয়াল করতে হবে তেলা মাথায় তেল দেয়া, তার মানে যার বেশি আছে তাকে বেশি দাও। এখন কার কি বেশি আছে? ডাবল বন্ডের দুই সাইডে যদি খেয়াল করে দেখো, এক সাইডে হাইড্রোজেন কম আছে, এক সাইডে হাইড্রোজেন বেশি আছে। তার মানে হচ্ছে যার হাইড্রোজেন বেশি আছে তাকে হাইড্রোজেন বেশি দাও, ঠিক আছে? তাহলে তেলা মাথায় তেল দেওয়া কথাটার সাথে এখানে মিল কি? হাইড্রোজেন বেশি থাকলে তাকে আরো হাইড্রোজেন দাও, ঠিক আছে? হাইড্রোজেন বেশি থাকলে বেশি দাও। তার মানে এই বিক্রিয়া করার সময় যখন আমাদের এই ডাবল বন্ড ভাঙবে, ডাবল বন্ড যদি ভাঙে, ভাঙার পরে আমাদের যৌগটা যখন তৈরি হচ্ছে তখন এই সাইডে একটা হাত খুলছে, এই সাইডে একটা হাত খুলছে। সো যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে আমি আরেকটা হাইড্রোজেন দিব, যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে আমরা অন্য পার্টটা দিব। তো এইটা আমরা একটা তেলা মাথায় তেল দিলাম। বুঝতে পারছো জিনিসটা? সো এই যে বিক্রিয়াটা আমরা এখান থেকে পাইলাম, এই বিক্রিয়াতে এই যে যৌগটা তৈরি হলো, মানে আমরা এখানে তেল দিলাম, তেল বেশি দিলাম, এই টাইপের যৌগ আমরা পাবো শতকরা 90 ভাগ। অর্থাৎ 100টার ভিতরে 90টা যৌগই তেলা মাথায় তেল দিবে। এখন বলো সমাজে সবাই কি তেলা মাথায় তেল দেয়? নাকি কিছু ব্যতিক্রম টাইপের মানুষ আছে যারা একদম ভালো মানুষ, যারা যারা তেল, যারা হচ্ছে যে এইসব পলিটিক্যাল লিডার আছে যাদের অনেক আছে তাদেরকে তেল দেয় না, তারা কারো ধার ধারে না, তারা আসলে সত্যিকার কাজ করে, যেটা ডিজার্ভিং সেটা করে। সো এখানে তুমি যদি দেখো এখানে ডিজার্ভিং ব্যাপারটা কি, ডিজার্ভিং ব্যাপার হচ্ছে যে যেহেতু এই অংশটার হাইড্রোজেন কম আছে, এখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে হাইড্রোজেন কে বেশি ডিজার্ভ করে? এই অংশটা ডিজার্ভ করে না? সো এই অংশটা যদি ডিজার্ভ করে তাহলে সমাজের কেউ না কেউ তো এই অংশকে হাইড্রোজেন দিবে, তাই না? সো এরকম পার্সেন্টেজ হচ্ছে 10%, এরকম পার্সেন্টেজ হচ্ছে সমাজে 10%, যেখানে এই অংশটাতেই হাইড্রোজেন আসবে এবং এই অংশটা হাইড্রোজেন ডিজার্ভ করে না, এই অংশটা ব্রোমিন পাবে। তার মানে আমরা দেখলাম যে মার্কনিকভ নীতি অনুসারে আমরা 10% পাচ্ছি হচ্ছে তোমার তেলা মাথায় তেল দেওয়ার বিপরীত, অর্থাৎ ঠিক অপোজিটটা। আর 90% পাচ্ছি হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও। এবার বলো এই সিম্পল জিনিসটাকে আমরা সবাই বুঝতে পারছি? জি। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা বিক্রিয়া দিব, এই বিক্রিয়াতে কি ঘটবে সেটা তোমাদেরকে একটু বলতে হবে। সো তোমরা একটু জাস্ট চিন্তা করবা, করে বলবা যে আসলে এইটাতে কি ঘটতে পারে। একদম সেম সেম বেসিক, বাট আমরা একটু এক্সটেন্ডেড চিন্তা করব, এতক্ষণ একটু ন্যারো চিন্তা করছিলাম, এখন আমাদের এক্সটেন্ডেড চিন্তা করতে হবে। এবার ভালো করে খেয়াল করো, এখন আমাদের কিন্তু বিক্রিয়ক আর HBr নেই, এখন আমাদের বিক্রিয়ক হচ্ছে HOBr। সো এখন কি ঘটবে বলো তো, কে বেশি পাবে কে কম পাবে? আর বেশি কমের ক্ষেত্রে কি বেশি কি কম পাবে? এখানে আমাদের বিক্রিয়কটা কি, বিক্রিয়কটা হচ্ছে HOBr, হ্যাঁ বিক্রিয়ক হচ্ছে এইটা HOBr, এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক।
কেউ বলতে পারবা? কেউ চিন্তা করে একটু বলো তো, কার মাথায় কি আসতেছে সেটা বলো যে ভাইয়া এইটা হবে। এখানে কি OH আর BR হবে মানে আলাদা আলাদা নাকি হ্যাঁ, না H তো থাকবে নাকি O আলাদা থাকবে? পারফেক্ট ধরছো। দেখো তোমার মনে হইতে পারে যে এখানে হাইড্রোজেন প্লাস হবে, বাট হাইড্রোজেন প্লাস হবে না, কারণ ব্রোমিন হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা প্রত্যেকে মাইনাস হয়, এরা প্রত্যেকে মাইনাস হয়। সো এদের পাওয়ার বেশি, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেহেতু এদের পাওয়ার বেশি, সো ব্রোমিন আমাদের কি হবে? মাইনাস হবে, তাই না? ব্রোমিন মাইনাস হবে, তাই তো? এরকম কিছু, নাকি এই জায়গাতে OH এর পাওয়ার বেশি? বলো তো কোনটার পাওয়ার বেশি? OH OH এর, রাইট। সো এই জায়গাতে OH এর পাওয়ার বেশি। সো OH এর পাওয়ার বেশি এবং আমরা এটা জানি যে OH হচ্ছে আমাদের মাইনাস। OH সবসময় কি? OH হচ্ছে সবসময় মাইনাস। সো OH যদি মাইনাস হয় তাহলে অটোমেটিক হ্যালোজেনে কিন্তু দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে মাইনাস ফরম্যাট আর একটা কিন্তু প্লাস ফরম্যাট। প্রত্যেকটা হ্যালোজেন তোমার ক্লোরিন ছাড়তেও পারে, ক্লোরিন ছাড়তেও পারে, মানে ইলেকট্রন ছাড়তেও পারে। সো প্লাস ফরম্যাট আমরা আগেই দেখে আসছিলাম, আমরা যখন ওই যে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক দেখছি, তখন ইলেকট্রোফিলিক নিউক্লিয়কের ভিতরে কিন্তু আমরা দুইটা উদাহরণই দেখছি, প্লাস উদাহরণও দেখছি, মাইনাস উদাহরণও দেখছি। তার মানে এই জায়গাতে ব্রোমিনটা কিন্তু প্লাস আর OH-টা মাইনাস। তার মানে OH যদি মাইনাস এবং ব্রোমিন প্লাস হয়, তাহলে এবার বলতে হবে যে তেলা মাথায় তেল দেওয়া মানে কি, এখানে আসলে কি ঘটবে, কার কাছে কে যাবে? ডাবল বন্ড ভাঙা পরে যে H2 মানে CH2 এর কাছে যাবে হলো ব্রোমিন হ্যাঁ, আর OH যাবে হলো ইয়ার কাছে যার কাছে হাইড্রোজেন কম আছে। রাইট, পারফেক্ট, তুমি ধরতে পারছো। দেখো আগে যখন আমরা HBr করছিলাম তখন আমরা একদম সোজা বাংলায় খাস বাংলায় অ্যান্সার করছিলাম, কিন্তু আমরা ডিপ আন্ডারস্ট্যান্ডিং করি নাই। এটা হচ্ছে আমাদের একটা চরম বড় ভুল। আমাদের প্রত্যেকটা জিনিসের ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে। দেখো ব্রোমিন হচ্ছে এই জায়গাতে তড়িৎ ঋণাত্মক বেশি, এই জায়গাতে ব্রোমিন প্লাস হলেও এখানে কিন্তু ব্রোমিন মাইনাস ছিল। ব্রোমিন মাইনাস হওয়া মানে হাইড্রোজেন অটোমেটিক প্লাস। এখন তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন প্লাস আছে সেখানে হাইড্রোজেন দেয়া, মানে হচ্ছে প্লাস আয়ন দেয়া। সোজা কথা, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন যাবে। সো এখানে হাইড্রোজেন বেশি ছিল, এই জায়গাতে প্লাস আয়ন হিসেবে আমাদের হাইড্রোজেনই গেছিল। সো হাইড্রোজেনের কাছে আমরা হাইড্রোজেন দিছিলাম। বাট এখন যেহেতু আমাদের এখানে হাইড্রোজেন উপস্থিত নাই, তার মানে এখন আমাদের তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে প্লাস আয়ন দেয়া। তার মানে যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে সেই হাইড্রোজেন বেশির জায়গায় আমরা প্লাস আয়ন হিসেবে ব্রোমিনকে দিব, আর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে আমরা OH কে দিব। এবং এই টাইপের তোমার যৌগ উৎপন্ন হবে হচ্ছে 90%। এবং এই বিক্রিয়াগুলোকে কিভাবে দেখানো হয় আমি যদি তোমাদেরকে আরেকটা পেজ নিয়ে দেখাই, এই বিক্রিয়াগুলোকে ঠিক এইভাবে দেখানো হয়। CH3CH ডাবল বন্ড CH2 এর সাথে আমরা যদি HOBr এইটা যোগ করি, তখন আমাদের এখান থেকে দুইটা উৎপাদ পাওয়া যায়। এইভাবে লেখা হয়, বইতেও এইভাবে লেখা আছে দেখবা। সো প্রথম যে উৎপাদ সেটা হচ্ছে CH3CH বন্ড CH2Br। কেন বিআর হচ্ছে আমাদের এখানে গেল? কারণ এটা বিআর হচ্ছে এখানে প্লাস হিসেবে কাজ করছে এই জন্য, এবং OH গেল হচ্ছে CH এর সাথে। তার মানে যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানে প্লাস আয়ন গেল। তার মানে আরেক জায়গাতে আমাদের কি ঘটবে, যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেই জায়গাতে মাইনাস আয়ন যাবে। সো মাইনাস আয়ন গেলে OH, এখানে বসবে হচ্ছে আমাদের বিআর। এবার যদি আমরা পার্সেন্টেজের দিকে হিসাব করি, এই যৌগটা তৈরি হয়েছে 90%, এখানে লেখা হয় এই যৌগটা তৈরি হয়েছে 90%, এই যৌগটা তৈরি হয়েছে 10%। তো এবার আমরা এই জিনিসটা একদম ফুললি ক্লিয়ার কিনা বলো, ফুললি ক্লিয়ার? ফুললি যদি ক্লিয়ার হই তাহলে আমরা আরেকটা যৌগ নিয়ে কাজ করব। এই যৌগটাতে কি ঘটবে সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটাও মার্কোনিকভ। সো এই যৌগটা হচ্ছে সোডিয়াম বাইসালফেট। এবার বলতে হবে যে আমাদের এখানে উৎপাদ হিসেবে আমরা কি কি পাবো এবং কে কোথায় যাবে। মেইনলি আমাদের বলতে হবে যে কে কোথায় যাবে, কে কোথায় যাবে এটা বলতে হবে। এখানে CH2 আছে, ওকে? তো সোডিয়াম যাবে তো মানে আচ্ছা এটা তো দুইটাতেই সমান সমান আছে। কিভাবে? ও আচ্ছা, এই জায়গাতে আমি ভুল লিখছি, সরি। দুইটাতে তো সমান সমান কখনোই সম্ভব না, দুইটাতে তো সমান সমান কখনোই সম্ভব না, কারণ হচ্ছে আমার তো কার্বনের 4টা হাত, তাই না? এখানে একটা হবে। এবার বলো সোডিয়াম কোথায় যাবে?
সোডিয়াম যাবে হলো প্রথমটায়, মানে ওই যে ওই যে CH2 তে, আচ্ছা, কারণ যেখানে সোডিয়াম আমাদের প্লাস। হাইড্রোজেন বেশি আছে ওইটাই, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক বলছো। এই জায়গাতে আমরা কি দেখব, আমরা এখানে প্লাস মাইনাস আলাদা করব। সো সোডিয়াম হচ্ছে আমাদের প্লাস এবং HSO4 হচ্ছে আমাদের মাইনাস। HSO4 মাইনাস হিসেবে কাজ করে, সোডিয়াম প্লাস হিসেবে কাজ করে। তার মানে যখন আমরা এই জায়গাতে বিক্রিয়াটা করাবো, জাস্ট ডাবল বন্ড ভেঙে দিব। ডাবল বন্ড ভেঙে গেলে এখানে CH2 আসবে। যেখানে আমার CH2, যেখানে হাইড্রোজেন বেশি এখানে প্লাস যাবে, যেখানে হাইড্রোজেন কম ওখানে আমাদের মাইনাস যাবে। মাইনাস হিসেবে HSO4 কাজ করতেছে। সো এইটা হচ্ছে 90% যৌগ, আর ঠিক উল্টা হবে তোমার 10%। সো সেই 10% কারা, এই জায়গায় আসবে হচ্ছে সোডিয়াম, আর এখানে CH2 এখানে HSO4 মাইনাস, এটা যাবে হচ্ছে অপোজিট সাইডে। সো এরকম যোগ উৎপন্ন হবে হচ্ছে 10%। এই টোটাল যে ফিনোমেনা, এইটাকে বলা হচ্ছে মার্কোনিকভ, মার্কোনিকভ নীতি। বিলিভ মি, এই যে জিনিসটা তোমাকে আমি শেখালাম, এই জিনিসটা তুমি বোর্ড পরীক্ষায় পাবা, বুয়েটের রিটেনে পাবা, ঢাকা ইউনিভার্সিটিতে পাবা, ঠিক আছে? সব জায়গাতে এটা আসে, মার্কোনিকভ সব জায়গাতে এটা আসে। এই সংযোজন বিক্রিয়ার এই যে সিম্পল নিয়ম, এটা সব জায়গাতে আসে। এবং এটা আমি তোমাকে যেভাবে শেখালাম প্লাস মাইনাসের, এখানে আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস শেখা হয়ে গেছে। বেসিক্যালি কলেজের টিচাররা কিভাবে শেখায়, তারা শুধু এটা বলবে, দেখবা যে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, এইটুকু উদাহরণ দিয়ে শেখাবে। আমি যে পরে এক্সট্রা উদাহরণগুলো দিছি না, তুমি কলেজের টিচারদের ক্লাস করবা, দেখবা এই এক্সট্রা উদাহরণ কেউ তোমাকে দেখাবে না, কারণ এগুলো উদ্ভাসের কনসেপ্ট বুক, ইয়ার বুক গুলাতে পাওয়া যায়। আমাদের মেইন বইতেও এগুলা দেয়া থাকে না তেমন একটা, কেমন? সো এই জন্য তুমি পাবা না। এবার এই জায়গাতে মার্কোনিকভের ঠিক আবার উল্টা নিয়ম আছে। মার্কোনিকভের উল্টা নিয়মকে আমরা বলি হচ্ছে এন্টি মার্কোনিকভ। এন্টি মার্কোনিকভ, মার্কোনিকভ। সো মার্কোনিকভের বিপরীত নীতি, বা এটাকে কখনো কখনো বিপরীত মার্কোনিকভও বলে। এন্টি বা ওয়ার্ডটা হচ্ছে বিপরীত। সো কখনো কখনো বিপরীত মার্কোনিকভ বলে, এন্টি মার্কোনিকভ বলে। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে খারাসের নীতি। এটাকে কখনো কখনো খারাসের নীতিও বলে। সো এই খারাসের নীতি বা এন্টি মার্কোনিকভ বা বিপরীত মার্কোনিকভ, এটা আসলে কখন হয়? দেখো, যদি কখনো আমরা সেম বিক্রিয়াকেই পারক্সাইডের উপস্থিতিতে করাই, ওয়ার্ডটা ভালো করে বুঝবা, পারক্সাইড, সেম বিক্রিয়াকেই যদি আমরা পারক্সাইডের উপস্থিতিতে করাই, পারক্সাইডের উপস্থিতিতে করাইলে কি ঘটবে, বিক্রিয়াটা ঠিক অপোজিট ঘটবে। অপোজিট ঘটা মানে কি, ওই যে 10% যেটা ছিল না ওটাই হয়ে যাবে 99%, আর যেটা 90% ছিল ওটা হয়ে যাবে 1%। সো বিক্রিয়াটা তখন কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এখন তুমি বলবা ভাই পারক্সাইড হিসেবে কারা কারা ইউজ হবে? দেখো, পারক্সাইড হিসেবে হাইড্রোজেন পারক্সাইড ইউজ হয়, জৈব পারক্সাইড ইউজ হয়। জৈব পারক্সাইড মানে হচ্ছে ROOR, মানে সোজা কথা R2O2। এইগুলা যদি কখনো তুমি দেখো বিক্রিয়ার ভিতরে উপস্থিত আছে, H2O2, R2O2, এই টাইপের কোনো কিছু যদি তুমি উপস্থিত দেখো, তাহলে তোমার ধরেই নিতে হবে যে এইটা হচ্ছে পারক্সাইডের উপস্থিতিতে হয়েছে, তার মানে এটা তোমার বিপরীত মার্কোনিকভ হবে বা খারাসের নীতি অনুসারে হবে। এখন বলবো ভাই তাহলে ঘটনাটা কি ঘটবে? দেখো, ঘটনা খুব সিম্পল। আমরা আবারও আগের মতো যৌগ নিব, CH3 CH ডাবল বন্ড CH2, এবং এর সাথে আমরা অপ্রতিসম বিকারক নিব। অপ্রতিসম বিকারক হিসেবে হাইড্রোজেন ব্রোমাইড নিব। এই বিক্রিয়াটা শেষে এখন আমাদের কি তৈরি হবে? সো তৈরি হবে হচ্ছে দুইটা পার্সেন্টেজে ক্রিয়েট হবে, একটা হচ্ছে 99% আর একটা হচ্ছে 1%। এখন আগের বার 99% কারা ছিল বলো তো? আগের বার 99% ছিল, এইটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস। আমরা দেখছিলাম প্লাসটা সবসময় কোথায় যায়, প্লাসটা সবসময় যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যায়। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা R2O2 ব্যবহার করছি, তার জন্য এই বিক্রিয়াটা হচ্ছে এন্টি মার্কোনিকভ। এন্টি মার্কোনিকভ হইলে কি ঘটবে? এন্টি মার্কোনিকভ হইলে হচ্ছে যেখানে হাইড্রোজেন কম আছে সেই জায়গাতে আমাদের প্লাসটা যাবে। এন্টি মার্কোনিকভ হইলে মেজর প্রোডাক্ট কারা? যেখানে হাইড্রোজেন কম আছে সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। সো যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে যদি আমরা বসাই, তাহলে কি হবে? CH3 CH বন্ড, উপরে দেখো হাইড্রোজেন কম আছে, প্লাস আয়নকে নিজেই, হাইড্রোজেন নিজেই, সো হাইড্রোজেন নিজে হলে এটা বসাই দিলাম। এবার আরেকটা আয়ন হিসেবে CH2, এখানে বসালাম হচ্ছে ব্রোমিন। সো এই হচ্ছে আমাদের এখানে তোমার টোটাল যৌগ আসলো। তাহলে কি পাইলাম? যেখানে হাইড্রোজেন কম আছে সেই জায়গাতে আমরা প্লাস আয়নকে বসাই দিলাম। প্লাস আয়ন বসাই দিলে তখন এটা হচ্ছে এন্টি মার্কোনিকভ। এন্টি মার্কোনিকভ কখন? যখন আমরা হাইড্রোজেন পারক্সাইড বা জৈব পারক্সাইড R2O2 এগুলা ব্যবহার করব। এমসিকিউতে কিন্তু এখান থেকে প্রত্যেকটা জিনিস আসে। তোমার এন্টি মার্কোনিকভ কখন হয়?
তারপরে হচ্ছে যে এন্টি মার্কোনিকভের প্রোডাক্ট কি কি আসে, টোটাল ফিনোমেনাটাই এমসিকিউতে রিটেনে দুই জায়গাতেই আসে। তার মানে এখানে আমাদের মাইনর প্রোডাক্ট 1% প্রোডাক্ট কোনটা হবে, মাইনর প্রোডাক্ট তৈরি হবে CH3 CH, দেখো আমাদের প্লাস আয়নের জায়গায় এই জায়গাতে বিয়ার দিব, আর যেটা আগে আমাদের মেজর প্রোডাক্ট ছিল ওইটা হয়ে গেছে এখন মাইনর প্রোডাক্ট। মেজর মাইনর বুঝো তো, যেটা সবচেয়ে বেশি উৎপাদন হয় ওটাকে মেজর বলে, প্রধান উৎপাদ বলে, বাংলায় বলে প্রধান, আর যেটা কম উৎপাদন হয় সেটাকে বলা হচ্ছে মাইনর বা তোমার সহকারী উৎপাদ বা উচ্ছেষ্টও বলে অনেক ক্ষেত্রে। সো এটা ছিল আমাদের এন্টি মার্কোনিকভ। এবার একটা জিনিস মাথায় রাখবা, এন্টি মার্কোনিকভ কেবলমাত্র হাইড্রোজেন ব্রোমাইডই দেয়, অন্য কোনো যৌগ এন্টি মার্কোনিকভ দেয় না, অন্য কোনো যৌগ এন্টি মার্কোনিকভ দেয় না। তার মানে অন্য কোনো যৌগের উপরে যদি এন্টি মার্কোনিকভের জন্য H2O2 R2O2 এগুলো দেয়া থাকে তাহলে সে কি বিক্রিয়া দিবে? উত্তর হচ্ছে না, নো রিয়াকশন। শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডই এন্টি মার্কোনিকভ দেয়। সো এটাই শুধুমাত্র খারাসের নীতির প্রযোজ্য, খারাসের নীতি প্রযোজ্য শুধুমাত্র HBr এই যৌগের ক্ষেত্রে। সো এইটা একটু আমাদের মনে রাখতে হবে, এটা মনে রেখে তারপরে সামনে আগাতে হবে। সো এইটা ছিল আমাদের মোটামুটি এখান থেকে যেই সমস্ত জিনিসপত্র আমরা শিখলাম তার বেসিক। তো আমরা এখানে কি কি শিখলাম আমরা যদি একটু রিভিউ করি, দেখো আমরা প্রথমে মার্কোনিকভ শিখছি, মার্কোনিকভ নিয়ম। আমি বলছি যে মার্কোনিকভ নিয়মের ভিতরে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রতিসম অ্যালকিন আর একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন আর একটা হচ্ছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম অ্যালকিন কাকে বলে? আমরা প্রথমে প্রতিসম অ্যালকিন দেখছি। প্রতিসম অ্যালকিন তারা যাদের মাঝখানে ডাবল বন্ড ভাঙলে ডান সাইড বাম সাইড একটা একটার সাথে মিলে যায়। আর অপ্রতিসম বিকারক তারা বা অ্যালকিন তারা যাদের মাঝখানে ডাবল বন্ড ভাঙলে এক সাইড বড় এক সাইড ছোট হয়, এদেরকে বলে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম বিকারক কারা? বিকারক মানে যারা অ্যাটাক করবে তারা সবসময় বিকারক হয়। সো অ্যাটাকের সময় আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইড নিই, হাইড্রোজেন ক্লোরাইড নিই, এখানে শুধু হাইড্রোজেন ব্রোমাইড আসছে এমন না তো, আমরা হাইড্রোজেন ক্লোরাইডও নিতে পারতাম, আমরা হাইড্রোজেন আয়োডাইডও নিতে পারতাম। এইগুলা আমাদের এক একটা অপ্রতিসম বিকারক হিসেবে কাজ করে। কেন? কারণ হচ্ছে এর একটা বড় একটা ছোট। যেমন দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা বড়, হাইড্রোজেন ছোট। সো যেহেতু দুইটা পার্ট এবং একটা বড় একটা ছোট, এই জন্য এরা অপ্রতিসম বিকারক। এবং আমরা বলছি যে এই জায়গাতে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, মানে যার বেশি আছে তাকে বেশি দাও, যে ধনী তাকে ধনী বানাও। সো তারপরে আমরা বোঝার সময় বলছি যে এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ডের ডান সাইড এবং বাম সাইডে যদি আমরা খেয়াল করি, ডান সাইডে আমাদের হাইড্রোজেন বেশি আছে, দ্যাট মিনস হাইড্রোজেন ধনী, একে আমাদের আরো বেশি হাইড্রোজেন দিতে হবে। এবং পরে যে আমরা বুঝছি হাইড্রোজেন মানে হচ্ছে প্লাস আয়ন, আমরা HBr এর দিকে যদি তাকাই তাহলে ব্রোমিন মাইনাস হাইড্রোজেন প্লাস। কিন্তু আমরা নিচেরটার দিকে যদি তাকাই এই জায়গাতে আবার OH মাইনাস এবং ব্রোমিন প্লাস। তার মানে এখানে বিক্রিয়া করার সময় ব্রোমিন যেহেতু প্লাস, তার মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে কিন্তু ব্রোমিন যাবে। সো কেউ যদি মুখস্থ করে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেনই যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু পরের নিয়ম অনুযায়ী সে কিন্তু ভুল করলো। সে তখন কি করবে, এই হাইড্রোজেনকে এখানে বসাই দিবে আর OBr কে এখানে বসাবে, যখনই বসাবে সে কিন্তু উত্তর ভুল করে ফেলবে, ঠিক আছে। সো যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, এটা ভুল থিওরি। থিওরিটা কি, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন যাবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন যাবে। এবং এখানে প্রোডাক্ট পার্সেন্টেজ দুইটা, একটা 90% একটা 10%। সো 90% 10% অনুযায়ী আমরা এখানে পরবর্তীতে গুছিয়ে দুইটা বিক্রিয়া দেখছি এবং এই দুইটা বিক্রিয়া আমাদের মনে থাকবে আশা করি। আমরা কি দেখছি, HOBr দেখছি, সোডিয়াম বাইসালফেট দেখছি। ওকে, পরবর্তীতে দেখো আমরা এন্টি মার্কোনিকভ দেখলাম। এন্টি মার্কোনিকভ আমরা কখন দেখছি? এন্টি মার্কোনিকভ আমাদের তখনই খাটবে যখন আমাদের কি বলতো, এই জায়গাতে H2O2 বা R2O2 এই ধরনের বিক্রিয়ক উপস্থিত থাকবে। H2O2 বা R2O2 এর উপস্থিতিতে আমাদের এন্টি মার্কোনিকভ হয়, মানে মার্কোনিকভের ঠিক বিপরীত রিঅ্যাকশন হয়। সো আমরা এখানে এন্টি মার্কোনিকভ দেখলাম, মার্কোনিকভের ঠিক বিপরীত রিঅ্যাকশন কি হয়, কিভাবে হয় সেটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝি তখন আমরা এর ঠিক পরের অংশে যাব। এর ঠিক পরের অংশে আমরা অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখব। অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সো অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটবে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের একটা রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনটা মানে মোটামুটি ভালোই আসে। অ্যালকিনের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সো আমরা যদি একটা অ্যালকিন নিই, যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এই জায়গাতে আমরা অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডে যখন বিক্রিয়া করব, সালফিউরিক অ্যাসিড হিসেবে H2SO4 অবশ্যই আমরা ইউজ হবে।
এখন বলবো ভাইয়া এই বিক্রিয়া আসলে কি তৈরি হবে? দেখো H2SO4 এইটার কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে H আর একটা হচ্ছে HSO4। দেখো H হচ্ছে প্লাস হিসেবে কাজ করে আর HSO4 মাইনাস হিসেবে কাজ করে, একটা প্লাস একটা মাইনাস। সো আমাদের এই জায়গা থেকে যখন আমরা H2SO4 এর সাথে এটা বিক্রিয়া করাবো, তখন আমাদের এই জায়গায় আমরা বলছিলাম সংযোজন বিক্রিয়া ঘটবে, এবং সংযোজন বিক্রিয়া ঘটার সময় আমাদের ডাবল বন্ডের সিগমা বন্ধন ঠিক থাকে, পাই বন্ধন ভেঙে যায়। পাই বন্ধন ভেঙে যে দুই সাইডে দুইটা হাত তৈরি হয়। যেহেতু এই অ্যালকিনটা আমাদের প্রতিসম, এটা কি, এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। সো প্রতিসম অ্যালকিন এবং এই বিকারকটা আমাদের অপ্রতিসম হলেও প্রতিসম অ্যালকিন, সো আমাদের এখানে কোনো নিয়ম খাটতেছে না, আমরা এক সাইডে বসাই দিলেই হচ্ছে। সো এক সাইডে আমরা HSO4 বসাই দিলাম, আর এক সাইডে আমরা হাইড্রোজেন বসাই দিলাম। এখন উত্তর হচ্ছে অ্যালকিনের সাথে আমরা কি কখনো এইভাবে HSO4 কে বসায় রাখতে পারি? উত্তর হচ্ছে না। এইটা জৈব যৌগ আর এইটা হচ্ছে অজৈব যৌগ। জৈব যৌগ এবং অজৈব যৌগ কখনোই একসাথে থাকতে পারে না। তার মানে এই বিক্রিয়াটা কোনো ফিজিবল বিক্রিয়া না, এই বিক্রিয়াটা কোনো স্থায়ী বিক্রিয়া না, এটা একটা অস্থায়ী বিক্রিয়া। তাহলে এইটাকে স্থায়ীকরণের জন্য কি করতে হবে? স্থায়ীকরণের জন্য সালফিউরিক অ্যাসিডকে আমাদের জলীয় দ্রবণে বিক্রিয়া করাতে হবে। কিসের দ্রবণে? জলীয় দ্রবণে বিক্রিয়া করাতে হবে। জলীয় দ্রবণে বিক্রিয়া করালে দেখো পরবর্তী স্টেজে এর সাথে পানি বিক্রিয়া করবে। এখন পানির কয়টা পার্ট ভাইয়া? পানির দুইটা পার্ট। পানির দুইটা পার্ট যদি দেখো, একটা H আর একটা OH। এবার পানির দুইটা পার্টের ক্ষেত্রে খেয়াল করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এই যে পার্টটা, এই পার্টটা তো প্লাস পার্ট আর এই পার্টটা কি মাইনাস পার্ট। এবার বলো তো এই অংশটা কি ছিল? এই অংশটা মাইনাস ছিল না প্লাস ছিল? এই অংশটা মাইনাস পার্ট ছিল, এই টোটাল অংশটা একটা মাইনাস ছিল, এটা কিন্তু ডেল মাইনাস ছিল। সো এখন এই ডেল মাইনাস এই হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে তোমার এই OH কে এখানে বসিয়ে দিবে। তার মানে আমরা পরবর্তী ধাপে এই বিক্রিয়া কি পাবো? এই বিক্রিয়ার পরবর্তী ধাপে দেখো আমরা CH3 বন্ড CH2 বন্ড এখানে এই OH টা বসিয়ে দিতে পারবো, এবং হাইড্রোজেনটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আবারও H2SO4 এ কনভার্ট করে ফেলবে। তার মানে এই জায়গাতে মেইনলি পানির সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ওখান থেকে OH এসে অ্যালকোহল রূপান্তর করে ফেললো। তার মানে দেখো আমরা যদি কখনো অ্যালকিন থেকে অ্যালকোহলে যাইতে চাই, তাহলে কিন্তু এই সিম্পল স্টেপটা ফলো করে করতে পারি। অ্যালকিন থেকে অ্যালকোহলে যদি যাইতে চাই, তাহলে এই সিম্পল স্টেপটা ফলো করে করতে পারি। এইটা হচ্ছে মেকানিজম, আর এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট বিক্রিয়া। ডিরেক্ট বিক্রিয়া কি? অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড এবং পানি এই দুইটা যদি তুমি দাও, তাহলে ডিরেক্ট এই জায়গা থেকে তুমি অ্যালকোহল বানাইতে পারবা। সো এই বিক্রিয়াটা বুঝছো কিনা? এই বিক্রিয়াটা বুঝছো কিনা? এগুলো কিন্তু সংযোজন বিক্রিয়ার এক একটা স্টেপ, বুঝছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাইতে হবে। আচ্ছা, একটা ওয়ার্ড এখানে আমি মিস করে গেছি, এই ওয়ার্ডটা মাথায় রেখো, ভুল করো না। সালফিউরিক অ্যাসিড কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড, নর্মাল সালফিউরিক অ্যাসিড না। অ্যাসিড বা যে কোনো কিছু দুই প্রকার হয়, একটা হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে গাঢ় আর একটা হচ্ছে লঘু। ঠিক আছে, একটা হচ্ছে লঘু। গাঢ়টাকে বলে তোমার হচ্ছে কনসেন্ট্রেটেড, CON দিয়ে দেখবা ডট দেয়া থাকবে। আর লঘুটাকে বলা হচ্ছে ডাইলিউট, DILUT, ডাইলিউট। সো এটাকে DIL দিয়ে দেখবা একটা ডট দেয়া আছে। সো একটা হচ্ছে CON আর একটা DIL, তার মানে একটা কনসেন্ট্রেটেড আর একটা হচ্ছে ডাইলিউট। দুইটা ওয়ার্ডই আমাদের একটু মাথায় রাখতে হবে, যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, এবার দেখো আমরা ওজনীকরণের আরেকটা নতুন নিয়ম শিখবো। এই তোমার সংযোজনের আরেকটা নতুন নিয়ম শিখবো। সংযোজনের নতুন নিয়মের নাম হচ্ছে ওজনীকরণ। ওজনীকরণ নাম শুনছো কখনো? কেউ এই বিক্রিয়াটা পারো? ওজনীকরণ বিক্রিয়াটা, ওজনীকরণ বিক্রিয়া কেউ যদি পারো একটু রেসপন্স করো। আমি তোমাকে গ্যারান্টি দিব আজকে, যে আজকে তুমি এটাকে নতুন ভাবে শিখবা এবং আজকে তুমি এটা খুব ভালো করে বুঝে যাবা, এবং দেখবা যে ওজনীকরণ রিলেটেড কোনো প্রবলেম আর কখনো ফেস করবা না, MCQ এর জন্য না, CQ এর জন্য না। সো কেউ আগে থেকে পারলে একটু রেসপন্স করো। পারি না। পারো না? আচ্ছা, আজকে আমরা ওজনীকরণ শিখবো। দেখো ওজনীকরণের ক্ষেত্রেও আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, কারণ আমরা জানি যে এই বিক্রিয়াগুলো যেগুলো দেখতেছি এগুলো সব সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে ঘটে। আর সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে? যেখানে ডাবল বন্ধন, ত্রিবন্ধন এগুলো আছে সেখানে ঘটে। তার মানে ওজনীকরণের ক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা যে কোনো একটা ডাবল বন্ধনযুক্ত যৌগ নিব। আমরা সবচেয়ে সহজে বিক্রিয়া করার জন্য আবারও ইথিন নিলাম, কার্বন কার্বন ডাবল বন্ধনযুক্ত যৌগ ইথিন নিলাম। এখন আমাদের প্রথম কথা যেটা মাথায় রাখা লাগবে, ওজনীকরণের জন্য আমাদের O3 নিতে হবে। O3 যৌগটাকে ওজন বলে।
এই যে O3 যৌগটা নিলাম, এই O3 যৌগ এইটাকেই আমাদের বলে হচ্ছে ওজোন, এইটাকেই বলে হচ্ছে ওজোন। সো আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিনের সাথে আমরা প্রথমে ওজোন যোগ করলাম এবং আমরা এখন বিক্রিয়া করানো শুরু করলাম। এবার মাথায় রাখতে হবে যে ওজোন যখন তুমি নিবা তখন ওজোন কখনো একা একা বিক্রিয়া করবে না, ওজোনের এখানে প্রভাবক হিসেবে তোমার CCl4 কার্বন টেট্রাক্লোরাইড মাস্ট থাকা লাগবে। এইটা মাস্ট, এইটা কি মাস্ট, এইটা ছাড়া এই ওজনীকরণ বিক্রিয়া ঘটবে না। তাহলে আমরা একটা কার্বন কার্বন ডাবল বন্ধন যুক্ত অ্যালকিন নিলাম, ওজোন নিলাম, CCl4 নিলাম। এবার প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটা ঘটবে কিভাবে? এই বিক্রিয়া সবসময় দুই ধাপে ঘটে। মাথায় রাখবা এই বিক্রিয়া সবসময় দুই ধাপে ঘটে, এক ধাপে হয় না। প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। অন্তর্বর্তী যৌগটা কি? অন্তর্বর্তী যৌগটা অনেকটা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের মতো। মানে ধরো আগে একটা উল্টাপাল্টা কিছু ছিল, মানে ধরো আগে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট ভেঙে গেল, ভেঙে যে দেশ গঠনের জন্য একটা নতুন গভর্নমেন্ট আসবে, বাট ফ্যাসিস্ট থেকে নতুন গভর্নমেন্ট মাঝখানে একটা ট্রান্সফরমেশন প্রসেস আছে না? এই ট্রান্সফরমেশন প্রসেসের জন্য তোমার মধ্যবর্তী একটা অন্তর্বর্তী সরকার যেমন আসছে, তেমন এখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হবে। যে অন্তর্বর্তী যৌগ এর কাজই হচ্ছে ফাইনাল প্রোডাক্টটাকে সবচেয়ে ফাইনেস্ট ওয়েতে তৈরি করা, ফাইনাল প্রোডাক্টটাকে সবচেয়ে ফাইনেস্ট ওয়েতে তৈরি করা। সো ফাইনাল প্রোডাক্টটা এটাকে ফাইনেস্ট ওয়েতে তৈরির জন্য আমরা প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করব। এবার প্রশ্ন হচ্ছে ভাই অন্তর্বর্তী যৌগ কিভাবে তৈরি করব? দেখো এইটার একটা টেকনিক আছে, টেকনিকটা তোমাদের আগে শেখাবো, তারপরে আমরা অন্য কিছুতে যাব। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে কার্বন আর এখানে একটা কার্বন, দুইটা কার্বন আছে এবং এই কার্বন দুইটার ভিতরে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো প্রথম কথা এই কার্বন এবং এই কার্বন দুইটা কার্বনকে তুমি আগে লিখবা এবং খেয়াল করো এই কার্বনের দুই হাতে একটাতে হাইড্রোজেন আরেকটাতে হাইড্রোজেন আছে। সো এইটাও তুমি বসাই দিবা। এই সাইডেও একটাতে হাইড্রোজেন, এই সাইডে একটাতে হাইড্রোজেন আছে। সো ওই দুইটা হাত তুমি ফিল আপ করছো। এখন মাঝখানে এখানে ডাবল বন্ড থাকার কথা ছিল না? যৌগটা তো এইভাবে থাকার কথা ছিল, মাঝখানে ডাবল বন্ড থাকার কথা ছিল, বাট মাঝখানে এই ডাবল বন্ডটা থাকবে না। এই ডাবল বন্ডের জায়গাতে কিছু একটা ঘটবে। কি ঘটবে? প্রথমত এই একটা বন্ডে একটা অক্সিজেন ধরবে, আরেকটা বন্ডে আরেকটা অক্সিজেন ধরবে। আমাদের কাছে দেখো ওজোনের টোটাল 3টা অক্সিজেন আছে। সো 3টা অক্সিজেনের ভিতরে একটা কার্বন একটা অক্সিজেন ধরবে, আরেকটা কার্বন আরেকটা অক্সিজেন ধরবে। এখন বলো তো অক্সিজেনের দুইটা হাত না? একটা অক্সিজেনের দুইটা হাত, তো এই অক্সিজেনের তো আরেকটা হাত খালি আছে, এই অক্সিজেনের আরেকটা হাত খালি আছে। সো এরা দুইজন পরস্পরকে দেখছে যে খালি আছে, এই জন্য তারা নিজেদের ভিতরে বন্ড তৈরি করছে, নিজেদের ভিতরে ঠাস করে এভাবে বন্ড তৈরি করছে। এবার এখনো তো আমাদের আরেকটা অক্সিজেন বাকি আছে, তাই না? আরেকটা অক্সিজেন বাকি আছে, যে অক্সিজেনটা বাকি আছে সে একটা ঘরের চালের মতো উপরে দুইটা কার্বনের সাথে এভাবে বসে যাবে। সো এইটা আসলে একটা গাড়ি। গাড়ি দেখো নিচে একটা চাকা, নিচে একটা চাকা, উপরে দেখো গাড়ির ছাদ। এবং গাড়িটা হচ্ছে অনেকটা ইলন মাস্কের গাড়ির মতো, ইলন মাস্কের টেসলার গাড়ি আছে না কিছু এরকম, এরকম শেপের, সেই বাচ্চাদের মতো গাড়ির মতো গাড়ি। সো আমরা এখানে দেখলাম কি, এখানে একটা মাঝখানে ওজোনাইড যৌগ গঠন হলো, এটা দেখলাম। এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইড, ওজোনাইড যৌগ। এবং মাথায় রাখতে হবে এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ, এবং অন্তর্বর্তী যৌগ সবসময় অস্থায়ী হয়, খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। যেমন আমাদের অন্তর্বর্তী সরকার খুব অল্প সময় স্থায়ী। সো সেম এটা খুব অল্প সময় স্থায়ী হবে। তাহলে এই যৌগটা কিভাবে তৈরি করলাম? দেখো কার্বনের এক হাতে একটা অক্সিজেন দিলাম, আরেকটা হাতে একটা অক্সিজেন দিলাম, তারপর দুইটা অক্সিজেনকে ব্রিজ করলাম। এবার একটা অক্সিজেন দিয়ে দুইটা কার্বনকে ব্রিজ করলাম, এবং একটা হচ্ছে উপরে ঘরের ছাদ আর দুইটা হচ্ছে ঘরের পায়া বা ঘরের হচ্ছে যে নিচের দিকের অংশ, বা এমন ভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে গাড়ির ছাদ আর এই দুইটা হচ্ছে গাড়ির তোমার চাকা, সেভাবে চিন্তা করতে পারো। এবার এই অন্তর্বর্তী যৌগ এইটা ভাঙার জন্য আমরা পরবর্তী ধাপে কি ব্যবহার করব জানো? আমরা পরবর্তী ধাপে এই অন্তর্বর্তী যৌগ ভাঙার জন্য আমরা পানি ব্যবহার করব, এবং পাশাপাশি পানি সহকারে এটাকে আমরা হিট দিব, এবং এই জায়গাতে আমরা জিঙ্ক ব্যবহার করব। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিঙ্ক তুমি যেখানে যেখানে পাবা, জিঙ্কের কাজ হচ্ছে জিঙ্ক হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। জিঙ্কের তিন ধরনের কাজ। সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে, সে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হ্যালাইড তৈরি করে, সে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। জিঙ্কের 3টা কাজ। সো জিঙ্কের 3টা কাজের ভিতরে এখানে কি ঘটবে? এখানে জিঙ্ক যেহেতু আমরা একটা ফ্রি অক্সিজেন পাবে, সে ফ্রি অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে। এই দেখো এখানে একটা ফ্রি অক্সিজেন আছে, এই ফ্রি অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করতে পারবে।
এবার বলবো ভাইয়া তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটবে? দেখো ঘটনা হইতেছে যে এই যে ঘরটা তৈরি হলো, এই পানি এবং হিট দেওয়ার ফলে এই এই টোটাল ওজোনাইড যৌগটা ভেঙে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। ডান সাইডে এভাবে একটা দাগ দিবা, বাম সাইডে এভাবে একটা দাগ দিবা। সো ডান সাইডের এই দাগটা এটা একটা যৌগ তৈরি করবে, এটা 1 নাম্বার যৌগ। বাম সাইডের এই দাগটা এটা একটা যৌগ করবে, এটা 2 নাম্বার যৌগ। আর মাঝখানের এই অক্সিজেন হচ্ছে রোহিঙ্গা, এ কোথাও যাইতে না পেরে এ জিঙ্কের এখানে বসে যে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তার মানে এখান থেকে আমরা ফাইনালি প্রোডাক্ট পাবো। কি কি পাবো দেখো, প্রথমত এই জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে এসে জিঙ্ক অক্সাইড এটা পাইলাম। তাহলে জিঙ্কের 3টা কাজের ভিতরে একটা কাজ কিন্তু সাধিত হয়ে গেল। এই অংশটা কিন্তু আলাদা, এটা কিন্তু এই বিক্রিয়ার অংশ না, এটা কিন্তু জৈব যৌগের বেসিক। জৈব যৌগের কিছু বেসিক বৈশিষ্ট্য তোমাকে জানা লাগবে, যেই বৈশিষ্ট্যগুলো জানলে তুমি যে কোনো জায়গায় অনায়াসে ওই নিয়মগুলো খাটায় না এক একটা তোমার বিক্রিয়ক উৎপাদ বানাইতে পারবা। সো এই জিঙ্কের যে কাজটা এটা হচ্ছে জৈব যৌগের একটা বেসিক। এইটা আমি কিভাবে শিখছি দেখো তো, আমি দেখছি আমি ধরো জৈব যৌগের বিক্রিয়াগুলো আস্তে 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 শিখছি, শিখতে যেয়ে দেখছি আচ্ছা জিঙ্ক এইটাও করতেছে, জিঙ্ক এটাও করতেছে, জিঙ্ক এটাও করতেছে। পরে আমি মাথায় রাখছি আচ্ছা জিঙ্ক এটা করে এটা করে এটা করে, এভাবে কিন্তু আমি এটা মাথায় রাখছি। ঠিক আছে, সেম এইভাবে তুমি আরো অন্যান্য বেসিক সামনে আমাদের আস্তে আস্তে পাবা, বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসিক পাবা। এগুলো যদি তুমি আমার সাথে সাথে ভাবে শিখে নিতে পারো, দেখবা জৈব যৌগ একদম ইজি পানির মতো হয়ে গেছে। সো এই পর্যন্ত বোঝার পর এখন আসো আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে আমরা দেখব কি, পরবর্তী অংশে দেখব কি, দেখো এই যে যৌগটা আছে এটা একটা যৌগ তৈরি করবে। কিভাবে একটা যৌগ তৈরি করবে? এই জায়গার এই বন্ড তো ভেঙে গেছে ভাইয়া, তাই না? এদিকের এই বন্ড ভেঙে গেছে। এখন এই দুইটা বন্ডকে আমরা তো এখন আর খুঁজে পাবো না, তাহলে এই দুইটা বন্ডকে আমরা একত্রিত করার জন্য এই কার্বন অক্সিজেনের মাঝখানে একটা নতুন বন্ড তৈরি করব। কিভাবে? এই প্রথমে এইচ নিলাম, এইচ পাইলাম, পরে এই কার্বনের সাথে এই অক্সিজেন ডাবল বন্ড তৈরি করলো, করে এই সাইডে আরেকটা হাইড্রোজেন বসে গেল। সো এই যে যৌগটা তৈরি হলো এটাকে আমরা এক লাইনে বলতে পারবো HCHO, এক লাইনে বলতে পারবো। ঠিক আছে, সেম ভাবে আমাদের ডান সাইডে যে যৌগটা আছে একটা হাইড্রোজেন বসে গেল, পাশে কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড তৈরি করলো, আরেকটা হাইড্রোজেন বসে গেল। এক লাইনে এই যৌগটাকে আমরা HCHO বলতে পারবো। তার মানে দেখো আমরা ওজনীকরণ বিক্রিয়া করে আমরা এই সাইডে HCHO পাইলাম, এই সাইডে HCHO পাইলাম। তার মানে আমরা এখান থেকে টোটাল বিক্রিয়া শেষে 2 মোল HCHO পাইলাম। এটা কিন্তু ওজনীকরণ বিক্রিয়া শেষে পাইলাম। ঠিক আছে, মানে এই জায়গা থেকে আমরা মিথানল পাইলাম। মিথানল কি পাইলাম? মিথানল। এবার এই সেম বিক্রিয়াটা আমাদের কিন্তু জটিল কোন একটি যৌগের ক্ষেত্রেও দিতে পারে। জটিল যৌগ বলতে কি বুঝাচ্ছি দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই সাইডে হাইড্রোজেন আছে, এই সাইডে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে এই অংশে CH3 আছে, এই অংশেও CH3 আছে। সো এইটাও কিন্তু একটা অ্যালকিন, বাট অ্যালকিনটা একটু জটিল টাইপের অ্যালকিন, তাই না? এই অ্যালকিনটা একটু জটিল টাইপের অ্যালকিন। সো এই অ্যালকিনের ক্ষেত্রে আবারও তুমি যদি ওজনীকরণ বিক্রিয়া করার জন্য O3 লাগাও CCl4 এর উপস্থিতিতে, তাহলে প্রথম স্টেপে আমাদের কি ওজোনাইড গঠন হবে। সো ওজোনাইড গঠন করব কিভাবে? দেখো কার্বন কার্বন দুইটা কার্বন বসাই দিলাম, এই কার্বনের হাতে হাইড্রোজেন বসালাম, এই কার্বনের হাতেও হাইড্রোজেন বসালাম, এই কার্বনের হাতে CH3 বসালাম, এই কার্বনের হাতেও CH3 বসালাম। এবার আমি তোমাকে বলি, প্রশ্নে কিন্তু কখনোই যৌগকে এইভাবে সিম্পলিফাইড করে দিবে না, প্রশ্ন কিন্তু এক লাইনে লিখে দিবে। এক লাইনে কিভাবে লিখে দিবে দেখো, এরকম লিখে দিবে CH3 C ডাবল বন্ড CH, এই জায়গাতে ব্র্যাকেটের ভিতর CH3 থাকবে, এখানে CH2 থাকবে, এইরকম ভাবে যৌগ লিখে দিবে। এরকম ভাবে যৌগ লিখে দিলে এইটা দেখে তোমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করবা কিভাবে? সবসময় এই কার্বন কার্বন ডাবল বন্ড দেখে চিহ্নিত করবা, করে এভাবে সিম্পলিফাইড করে নিবা, এভাবে সিম্পলিফাইড করে নিবা। নেওয়ার পরে এবার দেখো আমাদের নিয়ম অনুযায়ী একটা অক্সিজেন এই কার্বনের সাথে যাওয়ার কথা ছিল, আরেকটা অক্সিজেন এই কার্বনের সাথে যাওয়ার কথা ছিল, মাঝখানে ডাবল বন্ড হওয়ার কথা, আরেকটা অক্সিজেন এভাবে ঘর তৈরি করার কথা। এবার পরবর্তী স্টেজে এই অংশটা ভেঙে একটা যৌগ এবং এই অংশটা ভেঙে একটা যৌগ তৈরি করবে, এবং তারা বিক্রিয়া করে এখানে তারা পানির সাথে এবং জিঙ্কের সাথে বিক্রিয়া করবে অত্যাধিক পরিমাণ হিট দিয়ে। তখন বিক্রিয়া করে কি তৈরি হবে? প্রথম প্রোডাক্ট হচ্ছে আমাদের কি বলতো? জিঙ্ক অক্সাইড। এবার এই সাইডে একটা প্রোডাক্ট তৈরি হবে, এই সাইডে প্রোডাক্ট কি তৈরি হবে দেখো তো, কার্বনের এই হাতটা ভেঙে গেছে আর অক্সিজেনের এই হাতটা ভেঙে গেছে। সো এরও একটা হাত খালি, এরও একটা হাত খালি, তাহলে এরা মাঝখানে একটা বন্ড তৈরি করতে পারে। সো বন্ড যদি তৈরি করে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তাহলে বন্ড যদি তৈরি করে তাহলে দেখো CH3 পাইলাম, কার্বনের সাথে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হলো, আরেকটা পাইলাম CH3। তার মানে এখন যে যৌগটা পাইলাম এটা কিন্তু নর্মাল যৌগ না, এটা কিন্তু কিটোন। এই যৌগটাকে বলা হচ্ছে কিটোন যৌগ। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকলে, CO মূলক থাকলে সেটা হচ্ছে কিটোন। এবার দেখো তো ডান সাইডে কি তৈরি হবে, ডান সাইডে দেখো এই হাইড্রোজেন, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই হাইড্রোজেন। তার মানে আবারও আগের মতো H কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে আরেকটা H,
তার মানে এটাকে লেখা যায় HCHO। তার মানে আমরা এই যৌগটাকে ওজনীকরণ করানোর পর একটা পাচ্ছি হচ্ছে CH3COCH3, আরেকটা পাচ্ছি হচ্ছে HCHO, অর্থাৎ একটা কিটোন, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যালডিহাইড। তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশনে পৌঁছাইতে পারতেছি, সেটা কি, আমরা যখনই ওজনীকরণ যখনই করব তখন ওজনীকরণ শেষে আমরা কি পাবো, অ্যালডিহাইড পাবো অথবা কিটোন পাবো। সো অ্যালডিহাইড কিটোন এই দুইটা হচ্ছে ওজনীকরণের উৎপাদ, এবং ওজনীকরণে আমরা O3 ব্যবহার করব, CCl4 ব্যবহার করব, পানি ব্যবহার করব, অ্যান্ড আমরা জিঙ্ক ব্যবহার করব। এগুলো হচ্ছে আমাদের ওজনীকরণে ব্যবহৃত যে সমস্ত বিক্রিয়কগুলা বা যে সমস্ত প্রভাবকগুলো আছে সেইগুলা। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি এখানে জিঙ্ক ব্যবহার না করি তাহলে কি ঘটতো? দেখো, এখানে যদি আমি জিঙ্ক ব্যবহার না করতাম, বইতে দেখবে একটা ব্যাখ্যাও দেওয়া আছে এবং এটা এমসিকিউতেও আসে, খ নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। এই জায়গায় যদি আমি জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে এই যে অক্সিজেনটা পারঅক্সাইড হিসেবে অত্যন্ত সক্রিয় জায়মান অক্সিজেনে কনভার্ট হয়ে যাইতো। আর জায়মান অক্সিজেনে কনভার্ট হয়ে যাওয়া মানে, দেখো, এই অ্যালডিহাইডকে এখন জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে, এই কিটোনকে এখন জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে। সো অ্যালডিহাইডকে যদি জায়মান অক্সিজেন বিক্রিয়া করে তাহলে অ্যালডিহাইড থেকে কিন্তু অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। কি অ্যাসিড? HCOH অ্যাসিড। তার মানে যদি আমরা যদি এখানে জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে উৎপাদ হিসেবে কখনোই আমরা অ্যালডিহাইড কিটোন পাইতাম না, তখন আমরা উৎপাদ হিসেবে এই জিঙ্কের অনুপস্থিতিতে কি পাইতাম? জিঙ্কের অনুপস্থিতিতে আমরা অ্যাসিড পাইতাম। কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। জিঙ্কের অনুপস্থিতিতে আমরা কি পাইতাম? জৈব অ্যাসিড পাইতাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার একদম পিওর বেসিক, যে আমরা ওজনীকরণ করব, ওজনীকরণ করে আমরা অ্যালডিহাইড কিটোন পাবো, জিঙ্ক দিলে আমরা অ্যালডিহাইড কিটোন পাবো, জিঙ্ক না দিলে আমাদের অক্সিজেনটা পারঅক্সাইড হিসেবে কাজ করবে এবং সে তোমার জায়মান অক্সিজেন হিসেবে আমাদের জৈব অ্যাসিড তৈরি করে দিবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা শিখলাম এগুলো তো ডিটেলস জিনিস, তাই না? আমাদের ক্লাসটা আজকে আর 6 মিনিট আছে, আমরা কি আরেকটা লিঙ্ক দিয়ে আরেকটু ক্লাস করব, নাকি হচ্ছে যে আজকে এই পর্যন্তই রাখবো? আজকে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু বেসিক শিখছি, বুঝছো? সো এই ইম্পর্টেন্ট বেসিকগুলো দিয়ে তুমি পরবর্তীতে আমরা যখন বড় চ্যাপ্টার পড়বো দেখবা এই বেসিকগুলো ব্যবহার করে সব জায়গাতে আমরা অনেক কিছু করতে পারতেছি। বুঝতে পারছো? সো এই পর্যন্তই কি রাখবো, নাকি হচ্ছে যে আরেকবার লিঙ্ক দিয়ে আরেকটু দেখবো? কাইন্ডলি একটু রেসপন্স করো। আমাকে জিজ্ঞেস করলে আমি তো ফাঁকিবাজ, আমি বলবো যে এই পর্যন্তই রাখি। তোমাদেরকে যেহেতু জৈব যৌগের দায়িত্ব নিছি, একটু সময় লাগলো, আমার সাথে অল্প অল্প করে শিখো। ঠিক আছে, আমার সাথে অল্প অল্প করে শিখো, অল্প অল্প করে শিখলে দেখবা যে জৈব যৌগে প্রো হয়ে যাবা। বুঝছো? দ্রুত শেষ করে দেন। আমি কিন্তু জৈব যৌগ তোমাকে 5 ক্লাসেও শেষ করাই দিতে পারবো, বুঝছো? সেখানে আমি তোমাদের 20টা ক্লাস নেবো বলছি। সো আমি এই জন্য একটু টাইম নিয়ে তোমাদের শেখাইতে চাচ্ছি। এই পর্যন্তই রাখি, তোমাদের একটা শর্টকাট শেখাই। হ্যাঁ, দেখো, শর্টকাট কি, আমরা সিম্পল একটা যৌগ নিলাম, হ্যাঁ, CH3 ডাবল বন্ড CH বন্ড CH2। এই যৌগটাকে আমরা জাস্ট ওজনীকরণ করে ডিরেক্ট তোমার উৎপাদ বলে দিতে পারি, আমার মিডল যৌগও লাগবে না। এমসিকিউ এর জন্য এই ট্রিকগুলা কার্যকরী। কিভাবে? সিম্পল, দেখো, আমাদের ওজনীকরণের যে 3টা অক্সিজেন আছে না, 3টা অক্সিজেনকে এইভাবে চিন্তা করবা, ও ও ও। এবার এই যে ডাবল বন্ডের ডান সাইডে একটা অক্সিজেন দিবা, বাম সাইডে একটা অক্সিজেন দিবা, আর আরেকটা অক্সিজেন জিঙ্কের কোলে ঢুকাই দিবা। সো 3টা অক্সিজেন, একটা গেল জিঙ্কের কোলে, একটা গেল ডাবল বন্ডের ডান সাইডে, একটা গেল বাম সাইডে। এবার ডান সাইডে তুমি একটা যৌগ চিন্তা করো তো, এইগুলা মিলে একটা যৌগ চিন্তা করো তো, এগুলা মিলে যৌগ চিন্তা করলে দেখো তুমি পেয়ে যাবা CH3CHO। বাম সাইডে এইগুলা মিলে একটা যৌগ চিন্তা করো তো, যৌগ চিন্তা করলে পেয়ে যাবা HCHO। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে দুইটা যৌগ, কখনো কখনো বলবে যে এই যৌগকে ওজনীকরণ করলে কি পাওয়া যায় এমসিকিউতে, দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, দুইটা যৌগ এভাবে তুমি অনায়াসে বলে দিতে পারো। সেম ভাবে সাপোজ ধরো আরেকটা যৌগ আছে, এরকম বলে দিল CH3 বন্ড C ডাবল বন্ড C, ঠিক আছে, ডাবল বন্ড C CH3 বন্ড H, হ্যাঁ, এরকম বলছে। সো যদি কখনো এরকম বলে তখন আমরা
কি পাবো, যৌগ হিসেবে কি পাবো, আমাদের মনে প্রশ্নই আসতেই পারে। সো যৌগ হিসেবে আমরা এটা যখনই ওজনীকরণ করব তখন আমরা প্রোডাক্ট হিসেবে এক লাইনে যদি লেখার চেষ্টা করি, আমাদের কাছে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেনের ডাবল বন্ড বরাবর একটা দাগ দিলাম, এই সাইডে একটা অক্সিজেন যাবে, এই সাইডে একটা অক্সিজেন যাবে। সো এই অক্সিজেন আর কার্বন সবসময় ডাবল বন্ড করবে, এটা তো আমরা জানি, অক্সিজেন আর কার্বন সবসময় ডাবল বন্ড করবে, এটা তো আমরা জানি। তাহলে কার্বন এবং অক্সিজেন যদি ডাবল বন্ড করাও আর একটা অক্সিজেন যদি তুমি জিঙ্ককে দাও, তাহলে একটা জিঙ্ক অক্সাইড তৈরি করলো। তাহলে এখন আমাদের এখানে প্রোডাক্ট কি আসবে, দেখো তো CH3, সি ডাবল বন্ড ও, আর একটা আসবে CH3। কেন? কারণ এই CH3 এর পরেই ঠিক কার্বন, কারণ এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড আছে। সো এই কার্বনের সাথে আমাদের ডাবল বন্ড CO আছে, আর এই CH3 এই কার্বনের সাথে আছে, সো এটা আলাদা বসে যাবে। তাহলে দেখো তো এই অংশ থেকে আমি একটা কিটোন পাইলাম না, CH3CO CH3, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। 3 কার্বন বিশিষ্ট এই কিটোনকে অ্যাসিটোন বলে, ঠিক আছে, অ্যাসিটোন বলে। এবং আরেকটা যৌগ কি তৈরি হবে, দেখো এই অংশ থেকে আরেকটা যৌগ তৈরি হবে। যৌগটা হচ্ছে, দেখো কার্বনের এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এক সাইডে হাইড্রোজেন বসবে আর এক সাইডে বসবে হচ্ছে CH3। তাহলে এই যৌগটা হচ্ছে CH3CHO। সো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তার মানে আমরা এখান থেকে অনায়াসে একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন তৈরি করতে পারতেছি। এখন যদি তোমাকে বলি এই যে অ্যালডিহাইড নিলা, এই অ্যালডিহাইড নিলা এবং এই যে কিটোন নিলা, এবং অ্যালডিহাইড নিলা, এই দুইটা যৌগই একটা ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। ওজনীকরণ বিক্রিয়ায় অ্যালকিনের সংকেতটা লিখো। তোমাকে যদি এরকম উল্টা বলে যে অ্যালকিনের সংকেতটা লিখো, তখন তুমি কি করবা? তখন তুমি কিভাবে চিন্তা করলে ইজিলি পারবা? দেখো তখনও চিন্তা করার ওয়ে আছে। তখন তুমি দেখবা যে কোন কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেনটাকে বাদ দিবা, ওই কার্বনকে ধরে এনে লিখবা, ওই কার্বনকে ধরে আনলা। সো দুইটা কার্বন, এখান থেকে এই কার্বন নিছো আর এখান থেকে এই কার্বন নিছো। সো এখান থেকে যেই কার্বন নিছো সেই কার্বনকে এই জায়গায় লিখছো। লেখার পরে দেখো তো এই কার্বনের অক্সিজেন বাদ দিলেও আরো দুইটা হাতে দুইটা CH3 থাকে না, আরো দুইটা হাতে দুইটা CH3 বসাই দিলা। এই কার্বনের এই অক্সিজেনকে বাদ দেওয়ার পরে দেখো একটা হাতে হাইড্রোজেন আছে, আরেকটা হাতে CH3 আছে। এবার দুই কার্বনের মাঝখানে সেতু বন্ধন করে দাও, একটা ডাবল বন্ড দিয়ে দাও। দেখো এইটাই হচ্ছে সেই আমাদের বিক্রিয়ক, যেই বিক্রিয়ককে ওজনীকরণ করে আমরা দুইটা প্রোডাক্ট পাইছিলাম। ঠিক আছে, সো একদিনে এক ক্লাসে ওজনীকরণের একদম A to Z বেসিক টু প্রো বানাই দিছি তোমাদেরকে। প্রথমে ওজনীকরণ শেখাইছি, সব কয়টা কারণ ব্যাখ্যা করছি, ওজনীকরণে কি কি আছে সেগুলো একটা সুন্দর নোট দিয়ে দিছি। এরপরে এখান থেকে MCQ ট্রিকও দেখাই দিছি। সো এইটা ছিল এখানে যা যা করাইলাম, এইটা ছিল হচ্ছে আমাদের MCQ ট্রিক। ঠিক আছে, MCQ ট্রিক, MCQ এর জন্য শর্টে তুমি কিভাবে চিন্তা করবা। এখানে আমাদের রিভার্স MCQ ট্রিক ছিল। সো আশা করি এই পর্যন্ত তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা যারা ভিডিও রেকর্ড দেখবা ইন ফিউচার পরবর্তীতে, তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমাদের বাকি অংশ ইনশাআল্লাহ দেখে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।